নমস্কার। আজকে মেষ রাশিকে নিয়ে বলবো। মেষ রাশির ক্ষেত্রে সূর্যদেবের রাশি পরিবর্তন। সূর্যদেব রাশি পরিবর্তন করছে 13ই ফেব্রুয়ারি 2026। 14ই মার্চ পর্যন্ত তার পরিবর্তনের সময়সীমা অবস্থান করবে কুম্ভ রাশিতে, যেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে লাভের ঘর। তো এই পরিবর্তনের 4টি গ্রহ একসাথে অবস্থান করবে এবং রাহুর সাথে সূর্যের জুতি হবে। তো রাহু সূর্যের জুতি গ্রহণ যোগ কীরকম প্রভাব ফেলবে মেষ রাশির ক্ষেত্রে, মেষ রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে চলছে মেষ রাশির, আগামী দিনে মেষ রাশির সম্পর্কিত বহু ভিডিও দেওয়া হবে। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে। আমাদের চ্যানেলে আমরা বেশিরভাগ নক্ষত্রকে নিয়ে আলোচনা করি, নক্ষত্রের প্রভাব নিয়ে। আজকেও সেই আলোচনা করব যে 3টি নক্ষত্র পাচ্ছে, ধনিষ্ঠা নক্ষত্র, শতবিশা নক্ষত্র, রাহুল নক্ষত্র, তারপরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে লোকসান, সব কিছু আলোচনা হবে। তো মেষ রাশির তো 7.5 চলছে। গুরুর অবস্থান যথেষ্ট ভালো। গুরু ভাগ্যের ঘর নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সেরকম শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিকে দেখছে, সেরকম শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখছে। আর কুম্ভ রাশিতেই কিন্তু এই 4টি গ্রহ যোগ হয়েছে। এবার 4টি গ্রহের যোগের মধ্যে পঞ্চমপতি সূর্যদেব লাভের ঘরে অবস্থান করছে এবং লাভের ঘরে অবস্থান করে নিজের ঘরের উপরই দৃষ্টি দিচ্ছে। কত সুন্দর অবস্থান! আর রাশির অধিপতি মঙ্গল উচ্চ অবস্থায় অবস্থান করছে কর্মের ঘরে। রাশির অধিপতি উচ্চ অবস্থায় রয়েছে। এর থেকে আর কি মানে এই সময়কাল ভালো হতে পারে? 7.5-র প্রভাব তো অবশ্যই থাকবে, কিন্তু 7.5-র মধ্যে যে এত সুন্দর গ্রহের অবস্থান, এই অবস্থানটাও তো বিশাল বড় পাওয়াটা মেষ রাশির। মেষ রাশির যেদিন 7.5 শুরু হয়েছিল সেদিন থেকে বলে আসছি যে মেষ রাশিকে হিসাব করে চলতে হবে। কারণ কর্মের ঘরের অধিপতি এবং ব্যয়ের ঘরের অধিপতি হচ্ছে শনিদেব। ব্যয়ের ঘর বলছে, লাভের ঘরের। তো কর্ম আর লাভের ঘরের অধিপতি শনিদেব অবস্থান করছে দ্বাদশ ঘরে, ব্যয়ের ঘরে। অর্থাৎ হিসাব, যেরকম লাভের হিসাব হবে সেরকম ব্যয়ের হিসাব করে চলতে হবে, হিসাব মেনটেন করে চলতে হবে। এবার হিসাব তো আসছে এবং দ্বাদশ ঘর কী কী বুঝায় সেইগুলো জিনিসও বুঝাচ্ছে। কারণ 7.5 শুরু হওয়া মানে, শনি দ্বাদশ ঘরে অবস্থান করা মানে জীবনে কিন্তু অবাঞ্ছিত ক্ষয়, খরচাপাতি এগুলো কিন্তু করাবে। অতএব বাজেট করেই চলতে হবে। সেটা শারীরিক অসুস্থতা হোক বা কর্মক্ষেত্রে এক্সপেনশন হোক, বিভিন্ন দিক থেকে খরচাপাতি হয়। এবং এই সময়কালে বিশ্বাস বা কারোর দায়িত্ব নেওয়া যাবে না। তো সব কিছুই ঠিক রয়েছে, সবই হচ্ছে 7.5 চলছে। কিন্তু গ্রহদের এই যে এতগুলো অবস্থান একদম লাভের ঘর, লাভের ঘরকে অ্যাক্টিভ করে দিয়েছে। লাভের ঘরকে একদম অ্যাক্টিভ করে দিয়েছে। অর্থাৎ এই যে লাভের ঘর, যেটা কাম ত্রিকোণ এক কথায় বলতে গেলে, এবং দেবগুরু ও বৃহস্পতিরও অবস্থান কাম ত্রিকোণে, আর দৃষ্টি থাকছে এই ত্রিকোণেই। অর্থাৎ অদ্ভুত সংযোগ এই সময়কালে মেষ রাশির জন্য তৈরি হয়েছে। গ্রহদের কিন্তু এরকমই সংকেত পাওয়া যাচ্ছে। হেভি পজিশন, খুবই সুন্দর অবস্থান। আবার কেতু অবস্থান করছে সূর্যের রাশিতেই, সিংহ রাশিতে অবস্থান করছে। যে নক্ষত্র সেটা তো শুক্রের নক্ষত্র পেয়ে গেছে, পূর্বা ফাল্গুনী নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের 4টি চরণই সিংহ রাশিতে পড়ে। তো পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাগ, অধিপতি দেবতা, যাকে বলা হয় সৌভাগ্যের মানে অধিপতি, সৌভাগ্যের দেবতা, বিজয়ের পরবর্তী উল্লাস। এবং সূর্য তার গোচরে নিজের রাশিকে দেখছে এবং অবস্থান করছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিটা বায়ুতত্ত্ব আর সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব। পুত্রের রাশিতে অবস্থান। তো এইখানটাতেও শনির সাথে কিন্তু সূর্যের একটা তৎকালীন সম্পর্ক উঠে এসছে। কারণ সূর্যের মানে শনির রাশিতে অবস্থান, শনি দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান, আবার দেবগুরু বৃহস্পতি ওই বুধের রাশিতে অবস্থান। সেরকম শনির মূল ত্রিকোণ রাশিকে দেবগুরু বৃহস্পতি দেখছে কুম্ভ রাশিকে, সেরকম শনিও দশম দৃষ্টি দিয়ে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশি ভাগ্যের ঘরকে দেখছে। অর্থাৎ একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক তৈরি হয়েছে। তো এখন ইঙ্গিত ভালো দিচ্ছে, ভালো সময়, আয় ইনকামের একাধিক রাস্তা থাকবে, কিন্তু হিসাব করে চলতে হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনি রয়েছে, যেটা একদম হিসাবের নক্ষত্র, যাকে বলা হয় হিসাব। সব কিছু হিসাবের মধ্যে ফেলে দেওয়া। শনি জিনিস বুঝায় কি, বয়োজ্যেষ্ঠ লোককে বোঝায়, বাড়ির বেশি অভিজ্ঞতা সম্পন্ন লোককে বোঝায়। সেই রকম কিন্তু, তো অর্থাৎ হিসাব করে কিন্তু চলতে হবে। যে কোনো কাজ করতে গেলে বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকের ডিসিশন নিতে হবে, হুটহাট করে ডিসিশন নেওয়া যাবে না। লাভ হচ্ছে, লাভ তো আসবে, কিন্তু লাভ চলে যাবে আবার অন্য দিক দিয়ে যদি হিসাব করে না চলা যায়। গ্রহদের পজিশন কিন্তু সেরকম হচ্ছে। তো যাই হোক, সূর্যের এই যে পরিবর্তন, সূর্য 13 তারিখে রাশি পরিবর্তন করবে ধনিষ্ঠা নক্ষত্র থেকে। ধনিষ্ঠা নক্ষত্রটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল কর্মের ঘরে উচ্চ, আর সূর্য তারই নক্ষত্রে অবস্থান করছে লাভের ঘরে, নিজের ঘরের উপর দৃষ্টি দিচ্ছে। পঞ্চম ঘরটা হচ্ছে সূর্যের নিজের ঘর। পঞ্চম ঘর সরকারি বেসরকারি কর্ম এবং
দশম ঘরে মঙ্গল উচ্চ অবস্থায়, কর্মের ঘরে মঙ্গল উচ্চ অবস্থায়, তো বিভিন্ন রকম সরকারি বেসরকারি কাজকর্মের দিক থেকে এই সময়কালে উন্নতির যোগ রয়েছে। প্রমোশন হোক বা নতুন যারা কর্ম লাভের চেষ্টা করছেন সেই কর্মের লাভ, ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকে লাভ, বিভিন্ন রকম যোগ তৈরি হয়েছে, একাধিক উপায়ে ইনকামের রাস্তা তৈরি হয়েছে। আবার গ্রহণযোগ তৈরি হয়েছে। এইখানে গ্রহণযোগেরও প্রভাব থাকবে। মঙ্গলের এই নক্ষত্র সূর্যের এই অবস্থান, সরকারি কাজকর্ম যেরকম হবে সেরকম সরকারি কাজকর্মে আবার মান সম্মানেরও যাওয়ার ভয় থাকবে। যারা ঘুষ টুস, টেবিলের নিচ দিয়ে পয়সা করে নেওয়া, এগুলো দিক থেকে কিন্তু বিরত থাকতে হবে। এই মেষ রাশিকে বলছি, ইন্টেনশন অন্যরকম থাকবে। বিভিন্ন দিক থেকে অসৎ উপায়ের রাস্তা, সেটা কিন্তু সরকারি বিভাগে এখন বুঝাচ্ছে। মেষ রাশির অবস্থান ভালো, ইনকামের একাধিক রাস্তা থাকছে, কিন্তু আবার এরকমও রাস্তা থাকছে যে ট্যাক্স ফাঁকি দিয়ে দেওয়া, এগুলোও কিন্তু থাকছে এই সময়কালে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। শনি তো নেয়, আর এখন সাড়ে সাথেই চলছে, ইফেক্টগুলো পড়ে যাবে। অতএব এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষ সাবধান। সৎ পথে থাকো, ইনকাম করে, একাধিক রাস্তা থাকছে। জায়গা জমি, রিয়েল এস্টেট, সব কিছুর দিক থেকে, খাবার দাবারের কাজের সাথে বা খাবারের প্রোডাক্টের সাথে, হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট, ক্যাটারিং, সব দিক থেকে উন্নতি। রিয়েল এস্টেট কাজ হোক, বড় বড় ফ্ল্যাটের ব্যবসা হোক, সেগুলো দিক থেকে বিশেষ উন্নতি। যারা ইনস্ট্রুমেন্ট, তারপরে বলছে নৃত্য, চিত্রসঙ্গীত, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজটা তো বিশেষ সফলতা। বা এই সমস্ত কাজের ইনস্ট্রুমেন্টের যন্ত্রপাতির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ সফলতা। এই ধনিষ্ঠা নক্ষত্রে ধনবৃদ্ধিদায়ক, ধন আসবে এদিক থেকে, যেদিক সেদিক থেকে, কিন্তু তার সাথে ইনসেন্টিভটাও খারাপ দিয়ে দিবে। যে ভুলভাল পথে চলা, আর্থিক নিজের দু পয়সা বেশি লোভ, তার জন্য ভুল ডিসিশন নিয়ে ফেলা, সরকারকে ফাঁকি দেওয়া, এগুলো কিন্তু আসছে। অতএব এদিক থেকে সাবধান। তো যাই হোক, এরপরে যে নক্ষত্রটা পাচ্ছে সেটা হয়ে যাচ্ছে কি শতবিশা নক্ষত্র। শতবিশা নক্ষত্রে থাকবে একদম 19 তারিখ থেকে 4 তারিখ, মার্চের 4 তারিখ পর্যন্ত। এই সময়কালে অনেকগুলো পরিবর্তন হবে। যেমন শুক্র 1 তারিখে রাশি পরিবর্তন করে উচ্চ অবস্থায় চলে যাবে, শনির সাথে জুতি তৈরি করে নেবে। মঙ্গল রাশি পরিবর্তন করবে। বুধের পরিবর্তনটা এবার অন্যরকম হচ্ছে। বুধ একদম এপ্রিলের 11 তারিখ পর্যন্তই থাকবে লাভের ঘরে, বুধের অবস্থান। তো বুধের অবস্থানে অনেক ভালো দিক উঠে আসবে সময়কালে, কারণ দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট হচ্ছে বুধ, ব্যবসার কারক বুধ, ম্যানেজমেন্টের কারক বুধ। তো যাই হোক, সূর্যের এই যে পরিবর্তনটা হচ্ছে, এই যে শতবিশা নক্ষত্রে থাকছে, গ্রহণযোগের প্রভাব থাকবে। এই সময়কালে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আরও একটু বেশি করে বৃদ্ধি পাবে। সরকারি কর ফাঁকি দেওয়া, তারপরে টেবিলের তল দিয়ে যেগুলো হয় আর কি, ঘুষ টুস, এগুলো আরও বেশি বৃদ্ধি পাবে। এই সময়কালে মনের মধ্যে রাগ, ক্রোধ, জেদ সমস্ত কিছুই বৃদ্ধি পাবে। কারণ মঙ্গল ঢুকিয়া অঙ্গারক যোগের প্রভাব, রাশির প্রভাব, একটুতে ধৈর্যহীন হয়ে যাওয়া, এখনই চাই, এরকম জিনিসটা থাকছে। তবে দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিটা থাকছে এই ইসের মধ্যে, এই যোগের উপর, এইখানটাতে কিছুটা হলেও বিপরীতমুখী কোনো কার্যকলাপ থেকে বিরত থাকবে। মানে মন চাইবে যে আমি সৎপথেই থাকি, ওদিকে যাবে, কিন্তু ইন্টেনশনটা এরকম থাকবে। অর্থাৎ সেদিকে যদি মন করা যায় তাহলেই বিপদ। খারাপ কাজে মন নিয়ে গেলে কিন্তু বিপদ। কারণ শতবিশা নক্ষত্র হেভি নক্ষত্র। শিক্ষার দিক থেকে তো খুবই অবস্থান ভালো। টেকনিক্যাল লাইন, সফটওয়্যার বিদ্যা, তারপরে যত রকম মহাকাশ হোক বা গবেষণার কাজ হোক, রিসার্চ বা ইলেকট্রিক্যাল জিনিস বা যোগাযোগের জায়গা, সেদিক থেকে যথেষ্ট ভালো। আইটি সেক্টর থেকে আরম্ভ করে মিডিয়া টিডিয়া, মার্কেটিং ফিল্ড, সব দিক থেকে উন্নতির ভালো। শতবিশা নক্ষত্রে যদি ইন্টেনশন ঠিক থাকে, তো মানে শত 100, শতের অধিক শতবিশা, ভিসা অর্থাৎ ভেষজ, আরোগ্য, চিকিৎসা বিজ্ঞান, আর রাহু হয়ে গেল যোগাযোগ, ইন্টেনশন, মানে অন্যরকম এদের চিন্তাধারা। এরা সমাজের জন্য করে যে কিছু জিনিস, কোনো জিনিস আবিষ্কার হলো বা গবেষণা করে তৈরি করলো, সেটা কিন্তু সমাজকে দিয়ে দেওয়া, সমাজের কাজে লাগা, এই জিনিসটা শতবিশা। এটা সব থেকে ভালো, গুরুর আশীর্বাদ পাচ্ছে, অনেক দিক থেকে উন্নতি। কিন্তু মাইনাস দিকটা কি, যে রাহু তো পাপী গ্রহ, সেই মানে তার নক্ষত্রে অবস্থান করছে সূর্য। রাহু আর শনি যতই মানে কয়লা, এক কথায় বলতে গেলে, যতই সাবান শ্যাম্পু দিয়ে ধোয়া যায়, কালোই থাকবে, বরঞ্চ হাতে দিলে লেগে যাবে। কিন্তু সেই কয়লাকে যখন পুরানো হবে, তার যে আগুন, তার যে তাপ, তার যে শক্তি, সেই শক্তি কিন্তু অন্য মাত্রায় জীবনকে নিয়ে চলে যাবে। তো কাম ত্রিকোণে অবস্থান রাহু করছে, আর তার নক্ষত্রে সূর্য, এবং তার সাথে থাকছে হচ্ছে শুক্র বলছি বুধ। আর শুক্র তো দ্বাদশ ঘরে চলে যাচ্ছে এই সময়কালে, 2 তারিখের 3 তারিখ থেকে চলে যাবে। শুক্র পরিবর্তন হচ্ছে একদম যে 1 মার্চ। তো এর যে পরিবর্তনের যে একটা ইফেক্ট এই সময়কালে কিন্তু থাকবে। 5টি গ্রহ একসাথে অবস্থান করবে। তাহলে কি হবে এই সময়কালে, যে মানে অনেক কিছু ইন্টেনশন থাকবে, খারাপ চিন্তা ভাবনা নিয়ে চলে আসবে। নেশার দিকে যারা যুক্ত রয়েছেন, বদ অভ্যাস, কুঅভ্যাস, এগুলো কিন্তু করা যাবে না, তো কিন্তু মান সম্মান হানাহানি হবে, মান সম্মান হানাহানি হয়ে যাবে।
খাবার দাবার, নেশা জাতীয় কোনো এমন কোনো পদার্থ, সেগুলো থেকে দূরে থাকতে হবে। তারপরে হচ্ছে যে ক্রোধ, যে দিগ, এগুলো থেকে দূরে থাকতে হবে। যে আমি কেন তার সাথে মিশবো, সে আমার যোগ্য না, আমি কেন করব, মিথ্যা প্রতিশ্রুতি, ছলনা, এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। তাহলে যথেষ্ট উন্নতি পাওয়া যাবে, মনের ইচ্ছা পূরণ হবে, মনের ইচ্ছা পূরণ হবে। যত সুন্দর পরিবর্তন এই মেষ রাশির ক্ষেত্রে পরিবর্তনগুলো, শুধু বুঝতে হবে যে গ্রহ কি বলছে। যেটা করা নিষেধ সেটাই করতে হবে না, মানে সেটা করা চলবে না। আর যেটা করার প্রয়োজন, যে লক্ষ্য স্থির দেখে চলো। কারণ দেবগুরু বৃহস্পতিও তো নিজের নক্ষত্রে থাকছে, আর সূর্য তো নিজের ঘরকে দেখছে। তবে গ্রহণযোগ যেহেতু থাকছে এই সময়কালে, মঙ্গলের একটা অবস্থান, আর তাদের দৃষ্টি থাকছে পঞ্চম ঘরে, অর্থাৎ সন্তানের ঘরে, তাহলে সাবধান কারা থাকবে? গর্ভবতী মায়েরা নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই একটা ভালো কেয়ার করতে হবে। এবং পিতামাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা, সেগুলোও কিন্তু দূর হবে। শিক্ষার জায়গাটা হেভি দুর্দান্ত এই সময়কালে শতবির সাথে দেখাচ্ছে, খুব ভালো অবস্থান। এরপরে থাকবে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রতে চলে আসবে হচ্ছে 5 তারিখ থেকে, মার্চের 5 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত পূর্বা ভাদ্রপদে থাকবে। পূর্বা ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, তপস্যার নক্ষত্র। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। বিগত দিনে যে কাজগুলো হচ্ছিল না এই সময়কালে হবে, নতুন দিশা পেয়ে যাবে। হ্যাঁ, তবে কি এই নক্ষত্রে রাজা থাকা মানে একটু শারীরিক কসরত হবে, কারণ এটা তপস্যার নক্ষত্র। তপস্যাতেও ভালো গুরুজনের দেখানো পথেই করতে হবে। তপস্যা করতে গেলে তো গুরু নির্দেশেই সেই তপস্যাতে সাকসেস হবে, সেই পথে গেলেই সাকসেস। অর্থাৎ এটাও বোঝাচ্ছে সময়কালে যে কোনো হয়তো এমন কোনো লোকের সাথে পরিচয় হয়ে গেল, যে কোনো একটা বয়োজ্যেষ্ঠ লোক বা সেই বিষয়ে জানকারি আলা লোক, অভিজ্ঞতা সম্পন্ন লোক, সেই বিষয় সম্পর্কে তার উপদেশে, তার দেখানো পথে বা তার নির্দেশে জীবনে সফলতা পেয়ে যাওয়া, এটা কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্রে, এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। কত সুন্দর অবস্থান। শুধু লক্ষ্যটা স্থির রাখতে হবে, কারণ গ্রহণ যোগের প্রভাব থাকবে, মঙ্গলের প্রভাব, একটা গুরুজন বলছি অঙ্গারক যোগের একটা প্রভাব থাকবে, এগুলো কিন্তু থাকবে। এবং মঙ্গল সাথে থাকছে, মঙ্গলের নক্ষত্রে যখন থাকবে, বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে কি, যে কোনো কাজ করতে গেলে প্ল্যান মাফিক করতে হবে। কারণ সূর্য সেনাপতির নক্ষত্রে যাচ্ছে, রাজা সেনাপতির নক্ষত্রে যাচ্ছে, তো রাজা যেটা আদেশ করবে, অর্ডার দিবে, সেটাই তো কাজ হবে। অর্থাৎ প্ল্যান মাফিক কাজ করো। শতবিশা নক্ষত্রে নিজের মনের ভিতরে ইগো, নিজের মনের ভিতরে কোনো রাগ বা কোনো টেনশন, এগুলো থেকে দূরে রেখে কাজ করো। নিজের শরীর স্বাস্থ্য, খাওয়া দাওয়ার প্রতি যথেষ্ট খেয়াল রাখো। দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে যখন থাকবে, তখন গুরুজনদের বিশেষ করে শ্রদ্ধা করো। যেখানটাতে যেটা প্রয়োজন রয়েছে জানার, যে আমি জানি না, আমি মাতব্বরি কেন করব, আমি একটা ভালো অভিজ্ঞ লোকের পরামর্শ নেব। আর যদি নিজেকে স্বয়ং 100 ভাবা হয়, কারণ এই সময় কিন্তু আসবে, মঙ্গল চলে আসবে, আর রাহু এখানে তো আরও উত্তাজি করে দেবে যে হ্যাঁ আমি সবই জানি, কিন্তু কর্মক্ষেত্রে নবঘণ্টা হয়ে যাবে। তো এগুলো করলে কিন্তু হবে না, তো কিন্তু আবার উল্টা পয়সা হয়ে যাবে। আর মেষ রাশির কিন্তু মাইনাস দিক কি, যে নিজের ভুলকে সবসময় অন্যের ঘাড়ে দিয়ে দেয়, বুঝতে চাই না যে আমি ভুল করেছি, আর সেটাই কিন্তু পরবর্তীতে মাছের কাঁটার মতন আটকে যায় গলায়। নিজের ভুলকে সহজে ভুল মনে করতে চাই না, এটা মেষ রাশির সব থেকে মাইনাস দিক। মাথা নত করবেই না, নিজের ভুলকে বুঝতেই চাইবে না কিছুতে। তো নিজের যদি ভুল করে থাকি, তো সেটা নিজেকে সংশোধন করে এগিয়ে চলো। আলোচনা হতেই পারে, সবাই সবার আলোচনা না করলে কেউ এগোবে না। আমারও তো অনেকে আলোচনা করছে, অনেক কিছুই লিখছে ভিডিও পোস্টে, কত রকম, তো সেগুলো ধরলে তো চলবে না। যদি সত্যি আমার ভুল থাকে, তো সেটাকে সংশোধন করতে হবে, করে চলতে হবে। সেরকম কিন্তু রাহু থাকছে, এগুলো ইন্টেনশন দিবে, যেটা আমার হতেই পারে না, আমি ভুল করিনি, আমি ঠিক, কিন্তু আমারই ভুল, আমাকে সেই জায়গাটাতে মেনটেন করতে হবে। এইভাবে চলতে হবে। তো যাই হোক, নক্ষত্রের সবগুলোই ভালো অবস্থান, কিন্তু হিসাব করে চলতে হবে। 7.5 চলছে শনির অবস্থান নিজের নক্ষত্রে, আর গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে, তখন কিন্তু যথেষ্ট বল বৃদ্ধি পেয়ে যায়। তো যাই হোক, এই সময় গেলে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। সূর্যদেবকে অর্ঘ্য দিবে, পিতার আশীর্বাদ নিবে। যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ চাই। গায়ত্রী মন্ত্র জপ করতে হবে যাদের গ্রহণযোগ রয়েছে বা এরকম রাহুর অবস্থান রয়েছে। আমি তো এর আগের ভিডিওতে বলেছি যে সূর্য যন্ত্র আর সরস্বতী যন্ত্র বাড়িতে স্থাপন করেন বিধিসম্মত মেনে। সূর্য যন্ত্রের সামনে মাথায় ঠেকাতে পারবেন তো সেটা ঠাকান। গায়ত্রী মন্ত্র বলতে পারবেন তো গায়ত্রী মন্ত্র জপ করেন যন্ত্রের সামনে। সূর্য মন্ত্র জপ করেন। সাদা চন্দন, লাল চন্দন বেটের বাটার না হয় টাইমই পেলেন না, চন্দন ছিটাতে হয় 11 বার করে হাতের মাঝখানে 2টি আঙ্গুলের মধ্যে নিয়ে, ওম হিংকিনী সূর্যাদিত্যায় সিং। তো যাই হোক, যদি না টাইম থাকে অন্তত গায়ত্রীটা জপ করবেন, তাতেও সূর্য বলবান হবে এই সময়কালে। যাদের গ্রহণযোগ রয়েছে মাথা থেকে চলাফেরা করবেন, রাস্তাঘাটে ঠান্ডা মাথায় চলাফেরা করবেন, এগুলো করতে হবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। তবে এই যন্ত্রগুলো আমাদের ইউটিউবে, আমাদের স্ক্রিনে প্রোডাক্ট বলে অপশন রয়েছে, সেখানটাতেই পাবেন। যদি প্রয়োজন মনে করেন যে আমার প্রয়োজন রয়েছে, তাহলে সংগ্রহ করবেন। আমি বলছি এগুলো
ফল আছে বলেই আমি বলছি, না তো এমনি কেন বলবো আমি। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।